ওয়েলকাম স্টুডেন্ট। আজ দেখো তোমাদের আলোচনা করব জটিল যৌগের আইসোমেরিজম, সমবায়বতা। তোমাদের জটিল যৌগের সমস্ত তত্ত্বগুলো অর্থাৎ গঠনগত যে বা বন্ধন গঠনগত যে তত্ত্বগুলো সবগুলো আমরা শেষ করে এসেছি। আশা করা যায় তোমরা খুব ভালো করে পড়াও করেছো, খুব ভালো করে ফলো করেছো। তাহলে এখন দেখো আজকের ক্লাসে আমরা শুরু করব আইসোমেরিজম। এর মধ্যে দেখো তোমরা অর্গানিক কেমিস্ট্রি বা জৈব যৌগের ক্ষেত্রে আইসোমেরিজম ব্যাপারটা জেনে এসছো, ফলে এক্ষেত্রে বোঝাগুলো খুব সোজা হয়ে যাবে। ওক্ষেত্রে যেরূপ ছিল আইসোমেরিজম এক্ষেত্রেও একই, অর্থাৎ আইসোমেরিজম তাহলে আমরা কাকে বলবো? যে সমস্ত যৌগের আণবিক সংকেত একই, কিন্তু পরমাণু বা গ্রুপগুলোর বিন্যাসের পার্থক্যের জন্য তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়, তাদেরকেই বলবো আইসোমেরিজম। এক্ষেত্রেও দেখো যেমন জৈব যৌগের ক্ষেত্রে ছিল গঠনগত আইসোমেরিজম, ত্রিমাত্রিক আইসোমেরিজম, এখানেও একই আছে, গঠনগত আইসোমেরিজম, ত্রিমাত্রিক আইসোমেরিজম। তাহলে আমরা বলুন পরপর আইসোমেরিজমগুলো কীরূপ আছে দেখে নিই। তাহলে প্রথম দেখো জটিল যৌগের আইসোমেরিজম আমরা কাকে বলবো, একবার সংজ্ঞাটা তোমাদের বলে দিই। যৌগগুলির আণবিক সংকেত একই বা সেম, পার্থক্য কোথায়? যৌগে উপস্থিত পরমাণু বা গ্রুপগুলির বিন্যাসের পার্থক্য। এর ফলে তোমার কি হয়? ভৌত ও রাসায়নিক ধর্মের পার্থক্য দেখা যায়। অর্থাৎ যৌগগুলোর আণবিক সংকেত একই হবে, কিন্তু যৌগে উপস্থিত পরমাণু বা গ্রুপগুলির বিন্যাসের পার্থক্য। এখানে দেখো, তবে এক্ষেত্রে এই পরমাণু বা গ্রুপের জায়গায় নির্দিষ্ট করে আমরা বলে দিতে পারি লিগ্যান্ড, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত লিগ্যান্ডগুলির বিন্যাসের পার্থক্য। এর ফলে তোমার কি হবে? ভৌত এবং রাসায়নিক ধর্মের পার্থক্য হবে। এইরূপ যৌগকে আমরা কি বলবো? পরস্পরের আইসোমার। কারণ তোমরা জানো একটা যৌগ আইসোমার হয় না, আইসোমার পরস্পরের আইসোমার। আর এই ঘটনাকে আমরা কি বলবো? এই ঘটনাকে আমরা বলবো আইসোমেরিজম। এদের ক্ষেত্রেও দেখো আইসোমেরিজমের শ্রেণীবিন্যাস আছে। তাহলে শ্রেণীবিন্যাসগুলো দেখে নেই। আইসোমেরিজম ঠিক একই অর্গানিক দেখো অর্গানিক কেমিস্ট্রির মতো এখানেও আইসোমেরিজম দুই প্রকারের, অর্থাৎ কি হচ্ছে? গঠনগত বা স্ট্রাকচারাল আইসোমেরিজম। এখানে দেখো ত্রিমাত্রিক বা স্টিরিও আইসোমেরিজম। গঠনগত কোনগুলো? যাদের ক্ষেত্রে শুধুমাত্র গঠনের পার্থক্য দেখা যায় বিভিন্ন পরমাণু আর গ্রুপগুলোর। ত্রিমাত্রিক আইসোমেরিজম কোনগুলো? যেখানে গঠন একই কিন্তু পরমাণু বা গ্রুপগুলোর ত্রিমাত্রিক বিন্যাসের পার্থক্য, অর্থাৎ 3 ডাইমেনশনে তাদের পারস্পরিক অবস্থানের পার্থক্য দেখা যায়, তাদেরকে বলবো ত্রিমাত্রিক আইসোমেরিজম। এখন দেখো গঠনগত আইসোমেরিজমগুলো 5 প্রকারের। একে আয়নায়ন বা আয়োনাইজেশন বা আয়নায়ন। আইসোমেরিজম। তারপরে দেখো 2 নম্বরে লিঙ্কেজ বা বন্ধন আইসোমেরিজম।
3 নম্বরে দেখো, 3 নম্বরে হাইড্রেটেড, এটাকে হাইড্রেটেডই বলা হয়, হাইড্রেটেড আইসোমেরিজম। 4 নম্বরে দেখো কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন অর্থাৎ স্ববর্গীয় আইসোমেরিজম। লিগ্যান্ড, লিগ্যান্ড লিগ্যান্ড আইসোমেরিজম। তাহলে এই গঠনগত আইসোমেরিজমের মধ্যে আমরা এই 5 প্রকারের আইসোমেরিজম দেখব। ত্রিমাত্রিক আইসোমেরিজম যেমন ওখানে দেখো 3 প্রকার ছিল, এখানে আমরা 2 প্রকারের দেখব। তোমার 1 নম্বরে কি হচ্ছে, জিওমেট্রিক্যাল বা জ্যামিতিক বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। 2 নম্বরে আলোকীয় বা অপটিক্যাল আইসোমেরিজম হয়েছে। তাহলে এই দেখো এদের ক্ষেত্রে আইসোমেরিজমের বিন্যাসগুলো বা ভাগগুলো এইরূপ। তাহলে আমরা গঠনগত আইসোমেরিজম দেখব এবং ত্রিমাত্রিক আইসোমেরিজম দেখব। তো দেখো তোমাদের এই আইসোমেরিজমগুলো দেখবে, এক্ষেত্রে আমরা যেমন আগের ক্লাসগুলোতে যে বিভিন্ন বন্ধন তত্ত্ব করে এসেছি আলাদা আলাদা কোঅর্ডিনেশনের ক্ষেত্রে, অর্থাৎ 6 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে এবং 4 কোঅর্ডিনেশনের ক্ষেত্রে, এখানেও দেখবে আলাদা আলাদা করে আলাদা কোঅর্ডিনেশনের ক্ষেত্রে আলাদা রকমের আইসোমার হয়। ফলে এই আইসোমারটাকেও আমরা 2টো ক্লাসে ভেঙে ভেঙে আলোচনা করব। প্রথমে আমরা বেশিরভাগ আলোচনাটাই করব 4 কোঅর্ডিনেশন যৌগের ক্ষেত্রে, তারপরে দ্বিতীয় ক্লাসে আলোচনা করব আমরা 6 কোঅর্ডিনেশন যৌগের ক্ষেত্রে, অর্থাৎ অক্টাহেড্রাল যৌগের ক্ষেত্রে। তাহলে এখন আমরা জেনারেলভাবে প্রথম শুরু করি। প্রথমেই আসছি দেখো আয়নায়ন বা আয়নাইজেশন আইসোমেরিজম। এখন দেখো আয়নায়ন বা আয়নাইজেশন আইসোমেরিজম আমরা কাদের ক্ষেত্রে বলবো বা কোনগুলোকে বলবো? বলছে দেখো যে সমস্ত যৌগগুলোর আণবিক সংকেত এক কিন্তু জলীয় দ্রবণে বিভিন্ন প্রকার আয়ন উৎপন্ন করে বা ভিন্ন প্রকারের আয়ন উৎপন্ন করে, তাদেরকেই বলবো আয়নাইজেশন আইসোমেরিজম। তাহলে যৌগের আণবিক সংকেত একই কিন্তু জলীয় দ্রবণে ভিন্ন প্রকার আয়ন উৎপন্ন করে। যেমন দেখ একটা যৌগ ধরো এখানে লিখছি CONH3 হোল 5 BrSO4। যৌগটাকে জটিল যৌগের আকারে লিখিনি, এবার লিখছি দেখো 1 নম্বরে CONH3 হোল 5 BrSO4। এই যৌগটার কালার দেখো, এগুলোর ক্ষেত্রে কালারেরও তফাৎ হয়। কালার হচ্ছে রেড ভায়োলেট। এরই একটা আয়নাইজেশন আইসোমেরিজম কি হবে? 2 নম্বরে দিচ্ছি CONH3 হোল 5 SO4 Br। তফাৎটা লক্ষ্য করো, আয়নিয়ান স্পিয়ারের সঙ্গে কোঅর্ডিনেশন স্পিয়ারের পরমাণু বা মূলক এক্সচেঞ্জের ফলে এইরূপ আইসোমার সৃষ্টি হয়েছে। এখানে দেখো বিআরটা ছিল কোথায়? কোঅর্ডিনেশন স্পিয়ারে। সালফেটটা কোথায় ছিল? আয়নায়ন স্পিয়ারে। এইখানে দেখো কি এসে গেছে, সালফেট মূলকটা এসে গেছে তোমার কোঅর্ডিনেশন স্পিয়ারে, ব্রোমিনটা চলে গেছে তোমার কি আছে? আয়নাইজেশন স্পিয়ারে। তাহলে আয়নাইজেশন স্পিয়ার এবং কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে তোমার পরমাণু বা মূলকের চেঞ্জ বা ইন্টারচেঞ্জের ফলে এই আইসোমারগুলো সৃষ্টি হয়। এখন দেখো জলীয় দ্রবণে এক্ষেত্রে কি আয়ন উৎপন্ন করবে? সালফেট মূলক উৎপন্ন হবে, অর্থাৎ
NH3 হোল 5 Br কত 2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, তাহলে এখানে কি হবে CO NH3 হোল 5 SO4 কত প্লাস, এখানে শুধু 1 প্লাস হবে কারণ কি হচ্ছে Br মাইনাস। এইখানে আরেকটা জিনিস খেয়াল করবে, সালফেটমূলক এখানে মনোজয়েন্টেড, সালফেটমূলক প্রকৃতপক্ষে বাইজয়েন্টেড লিগ্যান্ড হলেও এখানে মনোজয়েন্টেড রূপে আচরণ করেছে, সেই জন্য দেখবে তোমাদের বলা হয়েছিল যে সালফেটমূলক ফ্লেক্সিজয়েন্টেড লিগ্যান্ড। তাহলে এইখানে যে যৌগগুলোর আণবিক সংকেত একই, এই আণবিক সংকেত জলীয় দ্রবণে ভিন্ন প্রকার আয়ন উৎপন্ন করছে তাদেরকে বলবো তোমার কি আছে আয়নাইজেশন আইসোমার। এই যৌগটা রেড ভায়োলেট, এই যৌগটা হচ্ছে তোমার কি আছে রেড। এইখানে দেখো তোমাদের আলোকীয় আইসোমারের বর্ণ আগের ক্লাসে পড়িয়ে এসেছি এবং কোন বর্ণের আলো শোষণ করলে কি বর্ণ পাই তার একটা তোমার কি আছে কালার সার্কেল থেকে তোমাদের খুব সুন্দর একটা টিক্স দেওয়া হয়েছিল, ফলে তোমাদের একটা হোম টাস্ক দেওয়া থাকছে, খুব ভালো করে খেয়াল করবে। 1 নম্বর এবং 2 নম্বর যৌগের বর্ণগুলো দিয়ে দেওয়া হয়েছে, তাহলে 1 নম্বর যৌগটা কোন বর্ণের আলো শোষণ করবে এবং 2 নম্বর যৌগের আলোটা কোন বর্ণের আলো শোষণ করবে তোমরা ওই কালার সার্কেল থেকে তোমার কি হবে নির্ণয় করবে, নির্ণয় করে ভিডিওর কমেন্ট বক্সে 1 নম্বর এবং 2 নম্বর দিয়ে তার অ্যান্সারটা জানাবে। তবে বেশিরভাগই কতগুলো তোমরা অ্যান্সার কতজন জানাচ্ছ সেটা বোঝা যাচ্ছে, তাহলে তোমরা চেষ্টা করবে এগুলোর অ্যান্সারটা করতে। তাহলে আমরা কি দেখলাম, কোঅর্ডিনেশন স্পিয়ার এবং আয়নীয় স্পিয়ারের মধ্যে আয়ন পরমাণু বা আয়নের ইন্টারচেঞ্জ হলেই এইরূপ আইসোমার সৃষ্টি হয়। আর একটা উদাহরণ নেওয়া যাক, প্লাটিনাম NH3 হোল 4 Cl2 Br2। তাহলে এখানে দেখো এর আইসোমার কিভাবে পাবো সহজেই তোমরা বের করে দিতে পারবে। আয়নন স্পিয়ারের সঙ্গে কোঅর্ডিনেশন স্পিয়ারের তোমার পরমাণু বা মূলকের ইন্টারচেঞ্জ করলেই, তাহলে কি হবে PT NH3 হোল 4 Br2 Cl2। তাহলে এখানে তোমার আয়নাইজেশন হয়ে কি উৎপন্ন করবে Br মাইনাস আয়ন উৎপন্ন করবে আর জটিল আয়ন, এখানে আয়নায়ন হয়ে কি উৎপন্ন করবে ক্লোরাইড মাইনাস আর জটিল আয়ন। যেমন এখানে দেখো কি করেছে সালফেট মাইনাস বা সালফেট মূলক আর জটিল আয়ন, এখানে ব্রোমাইড আয়ন এবং জটিল আয়ন উৎপন্ন করেছে। তাহলে এদের বৈশিষ্ট্যই হচ্ছে এরা জলীয় দ্রবণে ভিন্ন প্রকারের আয়ন উৎপন্ন করবে। পরেরটা আসছি দেখো বন্ধন বা লিঙ্কেজ আইসোমার বা লিঙ্কেজ আইসোমেরিজম। যৌগগুলোর গঠন আমি লিখে দিয়েছি দেখো, CO NH3 হোল 5 NO2 Cl2, CO NH3 হোল 5 ONO Cl2। ভালো করে খেয়াল করো পার্থক্য কোন জায়গায় আছে, শুধুমাত্র এইখানে। কি হয়েছে এখানে দেখো এই যে লিগ্যান্ডটার ক্ষেত্রে, এই লিগ্যান্ডটার ক্ষেত্রে ডোনার অ্যাটম কে আছে, ডোনার অ্যাটম হচ্ছে কোথায় নাইট্রোজেন। এই লিগ্যান্ডটার ক্ষেত্রে দেখো ডোনার অ্যাটম কে আছে, ডোনার অ্যাটম হচ্ছে অক্সিজেন। তাহলে এখানে কি দেখলে একই আণবিক সংকেত, একই পুরোপুরি কোঅর্ডিনেশন স্পিয়ারের গঠন একই, কিন্তু কোঅর্ডিনেশন স্পিয়ারে লিগ্যান্ডগুলো ভিন্ন পরমাণুর মাধ্যমে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত হয়ে বন্ধন গঠন করেছে। তাহলে এখানে দেখো লিগ্যান্ডটা ভিন্ন পরমাণুর মাধ্যমে যুক্ত হয়ে তোমার কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যখন বন্ধন গঠন করেছে, তাহলে লিগ্যান্ডগুলো কোন রূপ লিগ্যান্ডের ক্ষেত্রে এখানে সম্ভব, যেগুলো অ্যাম্বিজেন্টেড লিগ্যান্ড তাদের ক্ষেত্রেই সম্ভব। তোমাদের লিগ্যান্ডের শ্রেণীবিন্যাসে অ্যাম্বিজেন্টেড লিগ্যান্ড নিয়ে আলোচনা করা হয়েছিল। অ্যাম্বিজেন্টেড লিগ্যান্ডটা কী হচ্ছে, তোমার লিঙ্কেজ নির্দিষ্ট, অর্থাৎ ধরো তার কোঅর্ডিনেশন স্পিয়ার বা বন্ধন গঠনের ক্ষমতা নির্দিষ্ট, সেটা কিন্তু ভিন্ন পরমাণুর মাধ্যমে তোমার বন্ধন গঠন করতে পারে। যেমন ধরো NO2-র ক্ষেত্রে কি হচ্ছে, NO2-র একটাই মাত্র লোন পেয়ার দান করতে পারে, কিন্তু কখনো নাইট্রোজেন পরমাণুর মাধ্যমে দান করতে পারে, কখনো আবার তোমার কি আছে অক্সিজেন পরমাণুর মাধ্যমে দান করতে পারে। তাহলে এদের ক্ষেত্রে দেখো আমরা যদি সংজ্ঞাটা দিই তাহলে তোমার কি হবে, আণবিক সংকেত একই, তাহলে একই আণবিক সংকেত, কিন্তু কি হচ্ছে লিগ্যান্ড ভিন্ন পরমাণুর মাধ্যমে, ভিন্ন পরমাণুর
মাধ্যমে কেন্দ্রীয় পরমাণু বা আয়নের সঙ্গে যুক্ত থাকে, আয়নের সঙ্গে যুক্ত থাকে। এদের ক্ষেত্রে দেখো, যদি আমি গঠনটা করি, দেখো তাহলে গঠনটা করলে কীরূপ গঠন হয়, ধরো সিও অক্টাহেড্রাল গঠন, কারণ কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে তোমার 6, তাহলে অ্যামোনিয়া, এদিকে দেখো অ্যামোনিয়া, এদিকেও অ্যামোনিয়া দিলাম, উপরেও অ্যামোনিয়া দিলাম, এখানে কি হচ্ছে NO2। এর ক্ষেত্রে গঠনটা কি হবে, CO পাঁচটা অ্যামোনিয়া, এখানে কি হবে ও ও এন ডবল বন্ধন ও, এই। তাহলে গঠনের পার্থক্য হচ্ছে এইটাই, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে লিগ্যান্ড ভিন্ন ডোনার অ্যাটমের মাধ্যমে যুক্ত আছে। তোমাদের এইরূপ নামকরণগুলোর ক্ষেত্রে মনে আছে, এইরূপ নামকরণগুলো আমরা কী রূপে নামকরণ করেছিলাম, দেখো এর ক্ষেত্রে নাম কি হবে অ্যামিনো নাইট্রো, তাহলে অ্যামিন আগে আসবে, পেন্টামিন, পেন্টামিন। এখানে দেখো আমরা সরাসরি দুটোভাবে দিতে পারি, একটা সরাসরি নাইট্রো, নাইট্রো কোবাল্ট 3 হবে, তিনটে, দুটো ক্লোরিনের দুটো মাইনাস, নাইট্রেটের একটা মাইনাস, তাহলে কোবাল্ট 3 ক্লোরাইড। এক্ষেত্রে কি হবে একই, পেন্টামিন, পেন্টামিন। এখানে আমরা দিই নাইট্রিটো, নাইট্রিটো, কোবাল্ট 3 ক্লোরাইড, কোবাল্ট 3 ক্লোরাইড। এই যৌগটার ক্ষেত্রে দেখো বর্ণ হয় কীরকম, ইয়েলো, ব্রাউন বা রেডিশ ইয়েলো, রেড ইয়েলো, এটার ক্ষেত্রে তোমার কি আছে রেড। আমরা আরও যদি দেখো একটা উদাহরণ নিই, তাহলে দেখতে পাবো এরকম অ্যাম্বিজেন্টের যে কোনো লিগ্যান্ডের ক্ষেত্রেই এইরূপ আইসোমার সৃষ্টি হবে। অর্থাৎ ধরো ক্রোমিয়াম, H2O হোল 5 SCN2+। এখানে দেখো SCN তোমরা জানো অ্যাম্বিজেন্টের লিগ্যান্ড, ডোনার অ্যাটম কে আছে সালফার এবং নাইট্রোজেন। তাহলে পরের দেখো অপর আইসোমারটা কি হবে, ক্রোমিয়াম H2O হোল 5 NCS2+। তাহলে এখানে দেখো ডোনার অ্যাটম কে হচ্ছে সালফার, এখানে ডোনার অ্যাটম কে হচ্ছে ডোনার অ্যাটম নাইট্রোজেন। অর্থাৎ একই লিগ্যান্ড যুক্ত আছে, বিভিন্ন ডোনার অ্যাটমের মাধ্যমে যুক্ত থেকে যেরূপ লিগ্যান্ড গঠন এই আইসোমার গঠন করে তাদেরকে বলবো আমরা তোমার লিঙ্কেজ আইসোমেরিজম, আর আইসোমারগুলো হচ্ছে লিঙ্কেজ আইসোমার। পরেরটা আসি দেখো স্ববর্গীয় বা কোঅর্ডিনেশন আইসোমেরিজম। এর ক্ষেত্রে সংজ্ঞাটা আগে দেখে নাও। বলছে এক্ষেত্রে দেখো জটিল যৌগের ক্যাটায়ন ও অ্যানায়ন উভয়ই জটিল আয়ন। তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয় জটিল আয়ন। যেমন ধরো একটা উদাহরণ দিই আগে, ধরো Cr NH3 হোল 6 CO CN হোল 6, এইটা দেখো ক্যাটায়ন, এটা অ্যানায়ন। কেন? যদি জলীয় দ্রবণে বিয়োজনটা দেখাই,
এরকম আইসোমার তোমাদের আগে দেখিয়েছি, এই আইসোমার বলছি যৌগ NH3 হোল 6 3 প্লাস প্লাস CO CN হোল 6 3 মাইনাস। তাহলে এখানে দেখো ক্যাটায়ন অ্যানায়ন উভয়ই জটিল, তাহলে আইসোমার কি হবে? বলছে দুটি স্ববর্গীয় স্তর, তাহলে এখানে দেখো দুটো স্ববর্গীয় স্তর রয়েছে, তাহলে দুটি স্ববর্গীয় স্তরের মধ্যে লিগ্যান্ড বিনিময়ে যে আইসোমার উৎপন্ন হয়, অর্থাৎ দুটি স্ববর্গীয় স্তর, এই স্ববর্গীয় স্তর তাদের মধ্যে লিগ্যান্ড বিনিময় দ্বারা যে আইসোমার উৎপন্ন হবে তাদেরকে বলবো তোমার কি আছে, স্ববর্গীয় বা কোঅর্ডিনেশন আইসোমার। যেমন এটার ক্ষেত্রেই দেখো যেটা লিখেছি আমরা Cr NH3 হোল 6 CO CN হোল 6, এইটা যৌগ, দুটি স্ববর্গীয় স্তর, এটা 1 নম্বর 2 নম্বর স্ববর্গীয় স্তর, এদের মধ্যে যদি লিগ্যান্ড বিনিময় হয় তাহলে দেখো কি আইসোমার উৎপন্ন হবে। দেখো ক্রোমিয়ামের সঙ্গে কে ছিল? অ্যামোনিয়া, আর কোবাল্টের সঙ্গে CN, তাহলে যদি এখন কি হবে, ক্রোমিয়ামের সঙ্গে আসবে CN, কোবাল্টের সঙ্গে অ্যামোনিয়া, তাহলে কোবাল্ট ডান দিকে লিখব পজিটিভ বলে, CO NH3 হোল 6 Cr CN হোল 6। আরও একটা দুটো উদাহরণ দেখো, Cu NH3 হোল 4 PT Cl হোল 4। এক্ষেত্রে দেখো তাহলে কি হবে, এখন কপারের সঙ্গে আছে অ্যামোনিয়া, প্লাটিনামের সঙ্গে ক্লোরাইড, উল্টো হয়ে যাবে, অর্থাৎ প্লাটিনাম এখন অ্যামোনিয়ার সঙ্গে NH3 হোল 4, কপার Cu Cl4। পরেরটা দেখো PT NH3 হোল 4 PT Cl4। এক্ষেত্রে দেখো কিভাবে তাহলে সম্ভব হবে, প্লাটিনামের সঙ্গে অ্যামোনিয়া, এখানে প্লাটিনামের সঙ্গে ক্লোরাইড, চেঞ্জ হলে পুরোপুরি চেঞ্জ হলে একই আসবে, তাহলে পুরো চেঞ্জ হবে না, এর ক্ষেত্রে আংশিক চেঞ্জ হবে, তাহলে কি হবে PT NH3 হোল 3 Cl, পরেরটা PT NH3 Cl3। অর্থাৎ দেখো চারটে অ্যামোনিয়া আছে, কিন্তু ইন্টারচেঞ্জ হয়েছে কোথায়, একটা অ্যামোনিয়ার সঙ্গে একটা ক্লোরিনের ইন্টারচেঞ্জ। তাহলে এরকম দুটো কোঅর্ডিনেশন স্পিয়ারের মধ্যে লিগ্যান্ড বিনিময় দ্বারা বা লিগ্যান্ড ইন্টারচেঞ্জ দ্বারা যে আইসোমার সৃষ্টি হবে সেইগুলোকেই আমরা তোমার কি বলবো, দ্যাট ইজ কোঅর্ডিনেশন বা স্ববর্গীয় আইসোমার। এরপরে আসি দেখো আমরা হাইড্রেটেড আইসোমার। তো হাইড্রেটেড আইসোমারটা বোঝার আগে তোমরা গ্লাস জল এবং তোমার লিগ্যান্ড রূপের জল, এদের মধ্যে একটা পার্থক্যটা আগে একটু দেখে নাও। দেখো এই যৌগটা তোমরা সবাই দেখেছো, CuSO4 5H2, অনেক আগের ক্লাস থেকে জেনে এসছো। এখানে তোমার কি আছে, গ্লাস জল আছে, গ্লাস জল কত 5 অণু, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং এটা যে জটিল যৌগ এইখান থেকে আমরা বুঝতে পারছি না। এবার দেখো এইটা যদি জটিল আকারটা লিখি CuH2O, তোমরা জানো কপারের কোঅর্ডিনেশন নাম্বার কত 4, তাহলে 4SO4H2O। তাহলে এখানে দেখো 5 অণু গ্লাস জল, এই 5 অণু গ্লাস জলের মধ্যে লিগ্যান্ড কত, লিগ্যান্ড হচ্ছে 4 অণু। এই পার্থক্যটা ভালো করে বুঝবে, তাহলে এক্ষেত্রে বোঝাটা খুব সোজা হবে। দেখো এখানে একটা উদাহরণ নিচ্ছি, COCl3 6H2O, এই যৌগটার ক্ষেত্রে
আমি পরপর যৌগগুলো করছি আগে, তারপরে দেখাচ্ছি কাকে বলছে। ধরো CO H2O হোল 6 Cl3, এইটা যৌগটা 6টা জলের অণু আছে এবং 6টাই হচ্ছে তোমার কি আছে লিগ্যান্ড, 3টে আয়নীয় অঞ্চলে তোমার ক্লোরিন আছে। এখন দেখো এদের এই হাইড্রেটেড আইসোমারটা কি বলছে, দেখো হাইড্রেটেড আইসোমার হচ্ছে কোয়ার্ডিনেশন স্পিয়ারের সঙ্গে মধ্যে বিভিন্ন সংখ্যক জলের অণু থেকে যে আইসোমার উৎপন্ন করে, অর্থাৎ কোয়ার্ডিনেশন স্পিয়ার বা স্ববর্গীয় স্তরে ভিন্ন সংখ্যক জলের অণু উপস্থিত থেকে যে আইসোমার উৎপন্ন করে, সেগুলোকেই বলবো হাইড্রেটেড আইসোমার, আর এই ঘটনাকে বলবো হাইড্রেটেড আইসোমেরিজম। এখন দেখো তাহলে কোয়ার্ডিনেশন স্পিয়ারে কটা জলের অণু আছে? 6টা। কি বলেছি? ভিন্ন জলের অণু উপস্থিত থাকবে, অর্থাৎ ভিন্ন সংখ্যায়। তাহলে এখন দেখো 5টা যদি জলের অণু রাখি তাহলে কি হবে? CO H2O হোল 5, 5টা জলের অণু রেখেছি, কিন্তু এর কোয়ার্ডিনেশন নাম্বার কত? 6, তাহলে একটা ক্লোরিনকে নিয়ে আসতে হবে, অর্থাৎ Cl। তাহলে পড়ে রইল কটা? Cl2 H2O। আরও যদি দেখো করতে চাই CO H2, আর একটা জল কমিয়ে দিলাম 4, তাহলে 6 কোয়ার্ডিনেশন নাম্বারের জন্য আরও একটা ক্লোরিনকে আনতে হবে, কারণ কোয়ার্ডিনেশন নাম্বার 6 ফুলফিল করতে হবে। তাহলে Cl2 Cl, তাহলে এখানে কি হয়ে গেল? দুটোই জলের অণু হয়েছে। তাহলে কোয়ার্ডিনেশন স্পিয়ারে বিভিন্ন সংখ্যক জলের অণু উপস্থিত থেকে যে আইসোমার উৎপন্ন করে তোমার, সেটাকেই বলছে তোমার কি আছে? দ্যাট ইজ হাইড্রেটেড আইসোমার। এবার দেখো এইরূপ যৌগ তোমরা দেখবে প্রথমেও তোমাদের বইতে একটা উদাহরণ আছে এই কোবাল্টের অ্যামোনিয়া যৌগের উপস্থিত দিয়ে। এইরূপ যৌগের ক্ষেত্রে কতগুলো এই আয়নীয় ক্লোরাইড আছে, এইগুলো তো আয়নীয় অঞ্চলের ক্লোরাইড, কতগুলো আয়নীয় ক্লোরাইড আছে সেটা আমরা সহজেই পরীক্ষা দ্বারা নির্ণয় করতে পারবো। কিভাবে বলছে, এর ধরো এই কোয়ার্ডিনেশন যৌগের যদি 1 মোল নিই, এই যৌগটা যদি আমি 1 মোল নিয়ে যদি এর মধ্যে অতিরিক্ত অর্থাৎ এক্সেস সিলভার নাইট্রেট যোগ করি, সিলভার নাইট্রেট যোগ করেছি, কীরকম? এক্সেস সিলভার নাইট্রেট যোগ করেছি এর 1 মোলের মধ্যে, তাহলে দেখো আয়নীয় অঞ্চলে কটা ক্লোরাইড আছে? 3টে ক্লোরাইড। তাহলে কি হবে? এইটা নিয়েছি কত? 1 মোল। তাহলে এখানে তোমার কি হবে? সিলভার ক্লোরাইডের অদক্ষেপ পড়বে কত? দ্যাট ইজ 3 মোল। কেন? এটা এক্সেস আছে, এখানে 1 মোল, 1 মোল বিয়োজিত হয়ে কটা ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে? 3টে ক্লোরাইড আয়ন, সেগুলি সিলভারের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে 3 মোল সিলভার ক্লোরাইডের অদক্ষেপ সৃষ্টি করবে। ঠিক একইভাবে দেখো এর মধ্যে সিলভার নাইট্রেট দিলাম ওই একই এক্সেস অতিরিক্ত পরিমাণে, আয়নীয় অঞ্চলে কটা ক্লোরাইড আছে? দেখো 2টো, তাহলে কত মোল উৎপন্ন করবে? সিলভার ক্লোরাইড অদক্ষেপ 2 মোল হয়েছে। এর মধ্যেও যদি একই রকমের সিলভার নাইট্রেট দিই অতিরিক্ত পরিমাণে, এক্সেস সিলভার নাইট্রেট দিই, তাহলে এখানে আয়নীয় অঞ্চলে একটা ক্লোরাইড আছে, তাহলে তোমার কি হবে? 1 মোল সিলভার ক্লোরাইড উৎপন্ন করবে। বোঝা গেছে? তাহলে এইরূপ যৌগের ক্ষেত্রে কখনো কখনো দেখবে তোমাদের এই রকম দিয়ে দেয় সংকেত, যে যৌগটা সংকেত দিয়ে দিল এইটা, ভালো করে লক্ষ্য করো এই যৌগটা, তাহলে যৌগটার 1 মোলের মধ্যে অতিরিক্ত সিলভার নাইট্রেট যোগ করার ফলে 2 মোল সিলভার ক্লোরাইড অদক্ষিপ্ত হয়েছে। তাহলে যৌগটার আণবিক সংকেত কি? তাহলে 2 মোল সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে, মানে আয়নীয় অঞ্চলে 2টি ক্লোরাইড আয়ন আছে। তাহলে আয়নীয় অঞ্চলে 2টি ক্লোরাইড আয়ন থাকলে তোমার কি হবে? একটা ক্লোরাইড স্ববর্গীয়, 3টের মধ্যে দেখো একটা স্ববর্গীয় স্তরে যাবে, ফলে যৌগের সংকেত হবে এইটা। বোঝা গেছে? এরপরে আসছি দেখো লিগ্যান্ড আইসোমেরিজম। লিগ্যান্ড আইসোমেরিজম কি বলবো? বলছে এখানে দেখো একই কথা, যৌগের আণবিক সংকেত একই, যৌগের আণবিক সংকেত
একই, কিন্তু যৌগের মধ্যে উপস্থিত ভিন্ন বা দুটি যৌগের মধ্যে উপস্থিত লিগ্যান্ডগুলি পরস্পরের আইসোমার। যদি লিগ্যান্ডগুলি পরস্পরের আইসোমার হয় তাহলে যে আইসোমার সৃষ্টি হবে সেটা হচ্ছে লিগ্যান্ড বা আইসোমার, আর এই ঘটনাটাকে আমরা বলবো আইসোমেরিজম। যেমন দেখো একটা উদাহরণ দিচ্ছি, CH2 NH NH2 CH3, অর্থাৎ তোমার কি আছে 1 2 3 1 2 ডাইঅ্যামিনো প্রোপেন। আবার দেখো, আচ্ছা এইটাকে কি হয়, PN দ্বারা চিহ্নিত করা হয়। আবার CH2 NH2 তাহলে এটা কি হয়ে গেল 1 2 3 1 3 ডাই অ্যামিনো প্রোপেন। তাহলে এই লিগ্যান্ডগুলো পরস্পরের আইসোমার। তাহলে কোনো একটা যৌগ ধরো CO, এটা দেখতে পাচ্ছ বাইডেন্টেড লিগ্যান্ড। আচ্ছা একে কি করা হয়, TN দ্বারা চিহ্নিত করা হয়। আগেরটা PN, এটা PN হোল 2, তাহলে 4টে কোঅর্ডিনেশন সম্পন্ন হয়েছে, কারণ বাইডেন্টেড লিগ্যান্ড। Cl2 প্লাস, তাহলে CO TN হোল 2 Cl2 প্লাস। তাহলে দুটো যৌগের ক্ষেত্রে দেখো আণবিক সংকেত একই, কিন্তু এর মধ্যে কি আছে 1 2 ডাইঅ্যামিনো যৌগ আছে, এর মধ্যে 1 3 ডাইঅ্যামিনো যৌগ আছে, অর্থাৎ লিগ্যান্ডগুলি পরস্পরের আইসোমার। তাহলে এইটা হচ্ছে তোমার লিগ্যান্ড আইসোমার এবং ঘটনাটা লিগ্যান্ড আইসোমেরিজম। তাহলে এখানে দেখো আমরা স্ট্রাকচারাল আইসোমেরিজমগুলো শেষ করলাম। এরপরে আসবো আমরা স্টিরিও আইসোমেরিজম। তোমাদের আগেই বলেছি এই স্টিরিও আইসোমেরিজমটা ভিন্ন কোঅর্ডিনেশন নাম্বারের ক্ষেত্রে, অর্থাৎ কোঅর্ডিনেশন নাম্বার 4 এবং কোঅর্ডিনেশন নাম্বার 6, এই দুটোর ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা আলোচনা করব, যাতে ক্লাসটা ছোট হয়, ফলে তোমাদের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রেও খুব সোজা হবে। তাহলে পরের ক্লাসে আমরা স্টিরিও আইসোমেরিজম আলোচনা করব।